বন্ধুরা, বাবাইদার কোচিং 2.0 তে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় ফ্রেজ। তাহলে চলো আমরা দেখে নিই ফ্রেজ কি, ফ্রেজ কিভাবে কাজ করে এবং ফ্রেজ কত রকমের হয়ে থাকে। দেখো, খুব সহজভাবে যদি বলা যায়, যদি ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ। কীরকম একগুচ্ছ শব্দ? যেই শব্দগুচ্ছ একসঙ্গে মিলে একটা শব্দের মতন কাজ করছে। অর্থাৎ ফ্রেজ হচ্ছে একাধিক শব্দ যেগুলো একসঙ্গে বসে একটা শব্দের মতন কাজ করছে। ঠিক আছে, এইবার দেখো আমরা সেন্টেন্স তো পড়ছি। সেন্টেন্স কি, সেন্টেন্স কত রকমের হয়ে থাকে, সেন্টেন্স কি এটা আমরা পড়ছি। সেটা পড়ার সময় আমরা কি দেখছি? আমরা দেখছি যে সেন্টেন্স একাধিক শব্দের সমষ্টি, মানে একাধিক শব্দ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে বাবাইদা, তুমি ফ্রেজ পড়ানোর সময় তো এই কথাই বলছো, তুমি সেন্টেন্স পড়ানোর সময় আমাদের বলছিলে যে একাধিক শব্দ পাশাপাশি বসে এক মনের ভাব প্রকাশ করে। এখন ফ্রেজ পড়ানোর সময়ও তুমি এই একই কথা বলছো যে একাধিক শব্দ পাশাপাশি বসে। তাহলে ফ্রেজ আর সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি? দেখো, সেন্টেন্সে একাধিক শব্দ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে এবং সেন্টেন্সের মধ্যে একটা ক্রিয়াপদ বা ভার্ব সব সময় থাকে, তাই তো? এইবার ফ্রেজের মধ্যে কিন্তু ব্যাপারটা আলাদা। ফ্রেজের মধ্যে একাধিক শব্দ পাশাপাশি বসে একটা শব্দকে বোঝায় ঠিকই, কিন্তু মনের ভাব সম্পূর্ণভাবে একটা গোটা কথাকে বোঝায় না। আরেকটা ব্যাপার কি, দেখো সেন্টেন্সের মধ্যে একটা ফিনিট ভার্ব সব সময় থাকে। এবার ফিনিট ভার্ব, ইনফিনিট ভার্ব এটা আমি পরে তোমাদের আরেকটা ভিডিওতে বুঝাবো ডিটেলে। শুধু এটাকে মনে রাখো যে সেন্টেন্সের মধ্যে একটা ভার্ব সব সময় থাকে। ঠিক আছে, ফ্রেজের মধ্যে কিন্তু সেই ব্যাপারটা নাই। ঠিক আছে, ফ্রেজের মধ্যে কোনো ফিনিট ভার্ব থাকে না। আরেকটা কি ব্যাপার হয়, আরেকটা হচ্ছে গোটা একটা সেন্টেন্স যখন আমরা শুনি, আমরা মনের ভাব একদম বক্তা কি বলতে যাচ্ছে তার গোটা কথাটাকে আমরা ঠিকঠাকভাবে বুঝতে পারি। ফ্রেজে আমরা যখন শুনি আমরা কিন্তু গোটা কথাটাকে বুঝতে পারি না। আমরা বুঝতে পারি যে কোনো একটা জিনিসকে বোঝাচ্ছে, কোনো একটা কিছুর নামকে বা কোনো একটা কাজকে বা কোনো একটা দোষ গুণ ইত্যাদিকে বোঝাচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে ফ্রেজের সঙ্গে সেন্টেন্সের পার্থক্য। ফ্রেজ হচ্ছে একটা ওয়ার্ড, যদিও একাধিক ওয়ার্ড একসঙ্গে বসছে, কিন্তু গোটাটা মিলে ফ্রেজ একটা ওয়ার্ডের মতন কাজ করছে। সেখানে সেন্টেন্স হচ্ছে একাধিক ওয়ার্ড পাশাপাশি বসছে এবং বসে গোটা একটা কথাকে সম্পূর্ণ করছে, একটা কথাকে বোঝাচ্ছে। এই হচ্ছে ফ্রেজ আর সেন্টেন্সের মধ্যে পার্থক্য। এবার আরেকটা মজার কথা শুনে রাখো, অনেক সময় কি হয়, ফ্রেজের মধ্যে আমরা কি দেখলাম যে একের বেশি শব্দ পাশাপাশি বসছে, তাই তো? অনেক সময় দেখা যায় যে যেই শব্দগুলো একসঙ্গে মিলে ফ্রেজটাকে গঠন করছে, সেই শব্দগুলোর আলাদা আলাদা করে যে মানে হচ্ছে, সেটার মানে কিন্তু গোটা ফ্রেজের মানের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। মজার কথা বলি, যেমন রাঘব বোয়াল একটা শব্দ আছে, তাই তো? রাঘব একটা আলাদা শব্দ, বোয়াল একটা আলাদা শব্দ। রাঘব মানে বড়, বোয়াল মানে এক রকমের মাছ। কিন্তু রাঘব বোয়াল আমরা যখনকার বলছি তখন কি বোঝাচ্ছে? রাঘবও বোঝাচ্ছে না, বোয়ালও বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কোনো ধুরন্ধর লোককে, তাই তো? এবার রাঘব বোয়াল বলতে কি গোটা একটা কথা কি আমরা বুঝতে পারি না, কিন্তু কোনো একটা জিনিসকে বোঝাচ্ছে, সেটাকে বুঝতে পারি। কি জিনিস? কোনো ধুরন্ধর লোককে বোঝাচ্ছে, তাই তো? এই হচ্ছে ফ্রেজ। আর কি হয়, ফ্রেজ কিন্তু আলাদাভাবে কোনো সেন্টেন্স নয় বা সেন্টেন্সের একটা অংশ। দেখো, রাঘব বোয়াল আমি বললাম, তোমরা কি বুঝতে পারলে যে কোনো কথা, মানে গোটা কথাটা আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারলে, আমার মনের ভাব বুঝতে পারলে? কিন্তু আমি যখন তোমাদেরকে বলছি ওর থেকে সাবধান থাকবে, ও কিন্তু একজন রাঘব বোয়াল, তখন তোমরা বুঝতে পারবে যে আমি কি বলতে যাচ্ছি। গোটা আমার যে বাক্যটা যে বললাম, যে সেটার থেকে তোমরা গোটা মানেটাকে বুঝতে পারছো, তাই তো? এবার দেখো, গোটা বাক্যটা একটা অংশ হিসেবে ব্যবহৃত হলো রাঘব বোয়াল শব্দগুচ্ছটা। এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। আমি কি বললাম, যে তাহলে ফ্রেজ হচ্ছে একাধিক শব্দ একসঙ্গে বসে একটা শব্দের মতন কাজ করছে, এবং একটা সেন্টেন্স নয়, বরঞ্চ সেন্টেন্সের একটা অংশ হিসাবে কাজ করছে। এবং অনেক সময় দেখা যায় যে ফ্রেজের ভিতরে থাকা শব্দগুলোর যে আলাদা আলাদা করে মানে হচ্ছে, সেই আলাদা আলাদা মানের থেকে ফ্রেজের মানেটা কিন্তু সম্পূর্ণ আলাদা, তাই তো? ভিতরের শব্দগুলোর মানে আর গোটা ফ্রেজের মানে কিন্তু সম্পূর্ণ আলাদা।
এটাই হচ্ছে ফ্রেজের বৈশিষ্ট্য। এবার তোমাদেরকে আরেকটা মজার কথা বলি, আমাদের বাংলাতেও কিন্তু এরকম ফ্রেজ আছে যেটাকে বোধহয় বাগধারা বলা হয়। যেমন আমরা বলি না, আমড়া কাঠের ঢেঁকি, তারপরে হচ্ছে ছাই ফেলতে ভাঙা কুলো, তাই তো? তাহলে ফ্রেজের বৈশিষ্ট্যগুলো আমাদের বোঝা হয়ে গেল, তাই তো? তাও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে বাবাই দা এই জায়গাটাই আমি বুঝতে পারিনি, আর একটু ভালো করে বুঝাই দিতে হবে। তাহলে আমি একটা আলাদা ভিডিও বানাবো তোমাদেরকে আরও সহজ সরল করে, আরও সময় নিয়ে, যাতে তোমাদের ওই অংশটুকু বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এবারে চলো দেখে নেওয়া যাক যে টাইপ অফ ফ্রেজ, অর্থাৎ ফ্রেজ কত রকমের হতে পারে। আমরা কি দেখলাম যে ফ্রেজ সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়, তাই তো? এবং অবশ্য কখনো কখনো এরকমও হয় যে সেন্টেন্সের মধ্যে ব্যবহার না করেও ফ্রেজকে ব্যবহার করা যায়। একটু ছোট উদাহরণ দেওয়া যায়। মনে করো একটা লোকটার মাথায় একটু বুদ্ধি শুদ্ধি কম আছে, তাই তো? তাকে ভালো মানুষ পায়, কেউ বিনা পয়সায় প্রচুর খাটনি খাটায় নিচ্ছে। এবার যাকে খাটাচ্ছে যে তার ভালো চায় কোনো একজন ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, সে পাশে দাঁড়ালো, ভূতের বেগার, তাই তো? উনি গোটা সেন্টেন্সটা বললেন না, কিন্তু শুধু ভূতের বেগার শব্দটুকু বললেন। এটার থেকে বোঝা গেল উনি বুঝাতে যাচ্ছেন যে লোকটা যে পরিশ্রম করছে বিনা পয়সায় বা বিনা কিছু না নিয়ে, তো এটা পণ্ডশ্রম, তাই তো? তো এইভাবে করে কখনো কখনো এটা আমাদের বাংলার ক্ষেত্রে হয় বিশেষ করে, যে গোটা সেন্টেন্সে ব্যবহার না করেও আমরা ফ্রেজটাকে ব্যবহার করতে পারি। কিন্তু ইংলিশ গ্রামার পড়ার সময় তোমরা এটা সবসময় মাথায় রাখবে যে ফ্রেজ সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই সেন্টেন্সে ব্যবহৃত হয়। এবার দেখো, ফ্রেজ যেহেতু সেন্টেন্সের একটা অংশ, আমরা সেন্টেন্স পড়ার সময় কি দেখছিলাম যে সেন্টেন্সের ভিতরে যা থাকে, যেই শব্দগুলো যে থাকে তাদের বিভিন্ন কাজ থাকে, তাই তো? এই কাজের উপর ভিত্তি করে আমরা এদেরকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, তো যাদেরকে পার্ট অফ স্পিচ বলা হয়। এবার দেখো, ফ্রেজও যেহেতু সেন্টেন্সের মধ্যে থাকছে এবং এক একটা ফ্রেজ এক এক রকম কাজ করছে, তো সেই কাজের ভিত্তিতে আমরা একই রকমভাবে ফ্রেজকেও ভাগ করতে পারি বিভিন্ন পার্ট অফ স্পিচে, যেমন নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, পার্টিসিপাল ফ্রেজ। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, নাউন, ভার্ব এগুলো সম্পর্কে কিন্তু আমি আলাদা আলাদা করে বিস্তারিত ভিডিও করছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো সেই ভিডিওগুলোকে। ঠিক আছে, তাহলে এবার চলো আমরা দেখে নিই যে নাউন ফ্রেজ বা ভার্ব ফ্রেজ এগুলো কি এবং এগুলোর উদাহরণ কি, বাক্যে কিভাবে এগুলো ব্যবহৃত হতে পারে। চলো সেটাকে দেখে নেওয়া যাক। প্রথমে চলে আসি নাউন ফ্রেজে। নাউন ফ্রেজটা কি? নামের থেকেই বোঝা যাচ্ছে, সেই সমস্ত ফ্রেজ যেগুলো সেন্টেন্সের নাউনের মতন কাজ করছে। নাউন কি? নাউন মানে সেন্টেন্সের মধ্যে যেই পার্ট অফ স্পিচগুলোর থেকে আমরা বুঝতে পারবো যে কোনো কিছু নামকে বোঝাচ্ছে, সেগুলোই নাউন। সেরকমভাবে কোনো ফ্রেজকে দেখে পড়ে যদি আমরা বুঝতে পারি যে ফ্রেজটা কোনো কিছুর নামকে বোঝাচ্ছে বা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, কোনো জায়গাকে বোঝাচ্ছে, কোনো বস্তুকে বোঝাচ্ছে, ঠিক আছে, তখন আমরা বুঝতে পারবো যে সেই ফ্রেজগুলো হচ্ছে নাউন ফ্রেজ। এবার দেখো, নাউন ফ্রেজ দু রকমের হতে পারে। কি হতে পারে? দেখো, কোনো কিছুর নাম একাধিক শব্দ মিলে হতে পারে, তাই তো? একাধিক শব্দ মিলে কোনো কিছুর নামকে বোঝাতে পারে। যেমন প্রথম এক্সাম্পলটায় কি দেওয়া আছে? প্রথম এক্সাম্পলটায় দেওয়া আছে, সরি একটু ইন্টারাপ্ট হয়ে গেল, কি বলছিলেন যেন? হ্যাঁ, বলছিলাম যে দেখো, অনেক সময় হয় কি, কোনো কিছুর নাম একাধিক শব্দ মিলে একসঙ্গে হতে পারে, তাই তো? জিনিসটার নামটাই এরকম যে একাধিক শব্দ মিলে পাশাপাশি বসে, যেমন দার্জিলিংয়ের চা, তাই তো? মালদার আম, এবং মালদা আর আম একসঙ্গে বসে একটা বিশেষ রকমের আমকে বোঝাচ্ছে। এটা আমি তোমাদেরকে ওই নাউন পড়ানোর সময় আমি বুঝাইছিলাম, ঠিক আছে? কালেকটিভ নাউন পড়ানোর সময় আমি বলছিলাম, নাউনের ভিডিওটা তোমরা একটু দেখে নিও। দেখো, কালেকটিভ নাউন এটা কিন্তু এটা যখন ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয় তখন সেটাকে বলা, সেটা হচ্ছে ওই সিঙ্গেল নাউন অ্যাক্টিং অ্যাজ আ ফ্রেজ, এই ব্যাপারটা হচ্ছে। যেমন দেখো, দ্য জেন্টালম্যান সেলস এগ কারি উইথ হট স্পাইসেস, সেই ভদ্রলোক ঝাল ঝাল মশলাদার ডিমের কারি বিক্রি করছেন। এখানে দেখো, এগ কারি উইথ হট স্পাইসেস,
এতগুলো শব্দ একসঙ্গে বসছে এবং বসে একটা শব্দের মতোই কাজ করছে, অতএব এটি একটি ফ্রেজ। কোনো একটা বিশেষ ডিশকে বোঝাচ্ছে, একটা বিশেষ রান্নার পদকে বোঝাচ্ছে। এগ কারি উইথ হট স্পাইসেস, এটা নাউন ফ্রেজ অবশ্যই, এবং একটা নির্দিষ্ট জিনিসকে বোঝাচ্ছে, কোনো একটা রান্নার পদকে বোঝাচ্ছে। অতএব এটা গোটা ফ্রেজটা একটা সিঙ্গেল নাউনের মতন কাজ করছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। পরের উদাহরণে কি বলা হয়েছে? পরের উদাহরণে বলা হয়েছে দ্য লেডি সিটিং অন দ্য চেয়ার ইজ মাই গ্র্যান্ডমা। চেয়ারে বসে থাকা ভদ্রমহিলা আমার ঠাকুমা। এখানে দ্য লেডি সিটিং অন দ্য চেয়ার, এতগুলো শব্দ পাশাপাশি বসছে, বসে একটা শব্দের মতন কাজ করছে। কি? একজন ভদ্রমহিলাকে বোঝাচ্ছে, নির্দিষ্ট একজন ভদ্রমহিলাকে ইন্ডিকেট করছে। এবং গোটা ফ্রেজটা কি হচ্ছে? গোটা ফ্রেজটা কোনো কিছুর নামকে বোঝাচ্ছে, কোনো একজন ব্যক্তিকে বোঝাচ্ছেন, তাই তো? অতএব এটা হচ্ছে নাউন ফ্রেজ। কিন্তু দেখো, আগের উদাহরণটা যেমন কোনো একটা নির্দিষ্ট ডিশকে বোঝাচ্ছিল, এটার ক্ষেত্রে কিন্তু সেটা না। এটার ক্ষেত্রে একাধিক শব্দ মিলে ফ্রেজটা গঠন করছে, ফ্রেজটা একটা নাউন হিসাবে কাজ করছে। ঠিক আছে, ফ্রেজটার কাজটা নাউনের মতন, ফ্রেজটা নট ইটসেলফ আ নাউন। এগ কারি উইথ হট স্পাইসেস, এটা নিজেই একটা নাউন। ঠিক আছে, কিন্তু এখানে দ্য লেডি সিটিং অন দ্য চেয়ার, এই ফ্রেজটা কিন্তু কাজ করছে নাউনের মতন। এই জায়গাটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি পরে বিস্তারিত কোনো ভিডিওতে এটাকে আলোচনা করব আরও ভাবে। তাহলে আমরা কি দেখলাম? যে নাউন ফ্রেজ হচ্ছে সেই সমস্ত ফ্রেজগুলো যেগুলো সেন্টেন্সের নাউনের মতন কাজ করে থাকে। এবং একটু ডিটেলে আমি বললাম। আর নাউন ফ্রেজ যারা বুঝছো তাদেরকে একটু অ্যাডভান্স লেভেলে কি বুঝালাম, যে নাউন ফ্রেজ দু রকমের হতে পারে। সেটা হচ্ছে ফ্রেজটা গোটাই একটা নাউন, ঠিক আছে, ও নিজেই একটা নাউন। আবার কিছু নাউন ফ্রেজ থাকে যারা কাজ করে নাউনের মতন। ঠিক আছে, নাউন যেমন কোনো কিছুর নামকে বোঝায়, কোনো ব্যক্তি বা বস্তু জায়গাকে বোঝায়, তেমন সেই ফ্রেজগুলো কোনো ব্যক্তি বস্তু বা জায়গাকে বোঝাবে। ঠিক আছে, এরকম হতে পারে। তাহলে এই গেল নাউন ফ্রেজ। যেমন এগ কারি উইথ হট স্পাইসেস, এগ কারি উইথ হট স্পাইসেস বলতে কোনো একটা ডিশের নামকে বোঝাচ্ছে, একাধিক শব্দ মিলে একটা ডিশের নামকে বোঝাচ্ছে, এটা নাউন ফ্রেজ। তেমন দ্য লেডি সিটিং অন দ্য চেয়ার, ভদ্রমহিলা চেয়ারে বসে থাকা ভদ্রমহিলা, এই ফ্রেজটা কোনো একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। অতএব এটাও হচ্ছে একটা নাউন ফ্রেজ, কিন্তু সে কাজ করছে নাউনের মতন, সে কোনো জিনিসের নামকে বোঝাচ্ছে না, তার কাজটা নাউনের মতন। কোনো ব্যক্তিকে বোঝানোর ক্ষেত্রে এই ফ্রেজটা ব্যবহৃত হচ্ছে, কিন্তু এটা কোনো ব্যক্তি বা কোনো বস্তু বা কোনো পদমর্যাদার নাম নয়। ঠিক আছে, একটু ডিটেলে তোমাদেরকে বোঝাতে হলো যাতে এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়ে যায়। তাহলে এই গেল আমাদের নাউন ফ্রেজ। এবার দেখো ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ কি? ভার্ব ফ্রেজ হচ্ছে সেই সমস্ত ফ্রেজগুলো যেগুলো সেন্টেন্সে ভার্বের মতন কাজ করে থাকে। এবার ভার্ব ফ্রেজে কি হয়? ভার্ব ফ্রেজে মেইন ভার্বও থাকে, তার সঙ্গে অক্সিলিয়ারি ভার্ব বা যেটাকে হেল্পিং ভার্ব আমরা বলি সেটাও থাকে। তোমাদের যদি মেইন ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব বিষয়টি জানা না থাকে তাহলে তোমরা আমার ভার্বের ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে একটু উদাহরণের সাহায্যে আমরা বিষয়টিকে দেখে নিই, চলো। আই এম রিডিং আ বুক, আমি একটা বই পড়ছি। হি হ্যাজ ফিনিশড হিজ টাস্ক, সে তার কাজ শেষ করে ফেলেছে। দে হ্যাভ বিন প্লেয়িং সিন্স মর্নিং, তারা সকাল থেকে খেলেই চলেছে। এখানে ফ্রেজগুলো কি কি? অ্যাম রিডিং, হ্যাজ ফিনিশড, হ্যাভ বিন প্লেয়িং, এগুলো হচ্ছে একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে একটা ওয়ার্ডের মতন কাজ করছে, অতএব এগুলো ফ্রেজ। এবার চলো দেখে নিই এই ফ্রেজগুলো কি কাজ করছে, কি বুঝাচ্ছে ফ্রেজগুলো। অ্যাম রিডিং, আমি পড়ছি, পড়া একটা কাজ, কোনো কাজ করাকে বুঝাচ্ছে, অতএব এটাকে ভার্ব ফ্রেজ। হি হ্যাজ ফিনিশড, সে শেষ করে ফেলেছে, তাই তো, কোনো কাজ করাকে বোঝাচ্ছে, অতএব এটা একটি ভার্ব ফ্রেজ। হ্যাভ বিন প্লেয়িং, দে হ্যাভ বিন প্লেয়িং, তারা খেলেই চলেছে, খেলা কোনো একটা কাজ করাকে বোঝাচ্ছে, অতএব এটি ভার্ব ফ্রেজ। তাহলে এই গেল হচ্ছে এই ফ্রেজগুলো কাজ করছে ভার্বের মতো। তাহলে বিষয়টি ক্লিয়ার হলো তোমাদের কাছে, তাই তো? যদি না হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাও। প্রত্যেকটা স্টেপ পড়ানোর সময় আমি এই কথাটা তোমাদেরকে বলছি বারবার করে। তোমাদের যেখানে ডাউট থাকবে আমার ভিডিওতে তোমরা আমার নিচে কমেন্ট করে বলবে যে বাবাইদা
এই অংশটুকু আমি বুঝিনি, একটু পরিষ্কার করে বুঝাতে পরে ভালো হয়। আসলে কি, যদি আমি ডিটেলে তোমাদের সব কিছু বুঝাতে যাই খুলে গিয়ে, মানে খুলে খুলে ধরে ধরে, তাহলে কি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ওই জন্য আমি কি করি, আমি হচ্ছে তোমাদের যে জায়গাগুলো ডাউট থাকে সেটা নিয়ে আমি পরে আবার ভিডিও বানাই, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আরও সহজভাবে। তো এই জন্য তোমাদের সাহায্য আমার প্রয়োজন। তোমরা যদি কমেন্ট করে না জানাও আমাকে যে কোন জায়গায় তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে, তাহলে আমার ভিডিও বানাতে সমস্যা হবে, যে আমার ছোট ভাই বোনরা কোন জায়গাটা বুঝতে পারছে না, তাদের এই ডাউটটাকে ক্লিয়ার করে দিই। যাই হোক, এবার চলো দেখে নিই প্রিপজিশনাল ভার্ব, প্রিপজিশনাল ফ্রেজ কি। প্রিপজিশনাল ফ্রেজ হচ্ছে সেই সমস্ত ফ্রেজগুলো যেই ফ্রেজগুলো শুরু হচ্ছে কোনো প্রিপজিশন দিয়ে এবং শেষ হচ্ছে কোনো নাউন বা প্রোনাউন দিয়ে। আর কি হচ্ছে, এই ফ্রেজগুলো কোনো জায়গাকে বোঝানোর জন্য, মানে কোনো একটা নির্দিষ্ট জায়গাকে বোঝানোর জন্য, কোনো নির্দিষ্ট সময়কে বোঝানোর জন্য, বা কোনো নির্দিষ্ট দিককে বোঝানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে, ঠিক আছে। তাহলে প্রিপজিশনাল ফ্রেজ আমরা কি করে চিনব? প্রিপজিশনাল ফ্রেজ শুরু হবে প্রিপজিশন দিয়ে আর শেষ হবে নাউন বা প্রোনাউন দিয়ে। আর ফ্রেজটার কাজ আমাদেরকে দেখতে হবে, কি কাজ করছে ফ্রেজটা। প্রিপজিশনাল ফ্রেজ কি কাজ করে থাকে? প্রিপজিশনাল ফ্রেজ কাজ করে থাকে সেটা হচ্ছে কোনো জায়গাকে বোঝানো, কোনো নির্দিষ্ট জায়গাকে বোঝানো, কোনো নির্দিষ্ট সময়কে বোঝানো, বা কোনো নির্দিষ্ট দিককে বোঝানো। এই কাজটা করে থাকে এই ফ্রেজগুলো। আমরা অতএব এই বৈশিষ্ট্য আর এই কাজের ধরনটা দেখলেই বুঝতে পারবো যে এটা প্রিপজিশনাল ফ্রেজ। একটু উদাহরণের সাহায্যে আমরা বিষয়টিকে দেখে নিই। প্রথম উদাহরণে কি বলা আছে? রাজা ইজ সিটিং আন্ডার আ ট্রি। রাজা একটা গাছের নিচে বসে আছে। আন্ডার আ ট্রি, এটা হচ্ছে একটা ফ্রেজ। আচ্ছা, এটা যে প্রিপজিশনাল ফ্রেজ, তার প্রমাণ কি? আমরা প্রিপজিশনাল ফ্রেজের উদাহরণ কি দেখলাম, যে সংজ্ঞা পড়ার সময় যে প্রিপজিশনাল ফ্রেজ সবসময় শুরু হবে প্রিপজিশন দিয়ে আর শেষ হবে নাউন বা প্রোনাউন দিয়ে। তাহলে চলো এটাকে দেখে নিই। এটা শুরু হচ্ছে প্রিপজিশন দিয়ে, কি দিয়ে? আন্ডার। শেষ হচ্ছে কি দিয়ে? আ ট্রি, নাউন। অতএব বৈশিষ্ট্য দেখে আমরা বুঝতে পারলাম এটা প্রিপজিশনাল ফ্রেজ। এবার চলো এর কাজটা আমরা দেখে নিই। এর কাজটা দেখে আমরা কি করে বুঝতে পারবো যে এটা প্রিপজিশনাল ফ্রেজ। কি বুঝাচ্ছে গোটা সেন্টেন্সটার থেকে? রাজা ইজ সিটিং, রাজা বসে আছে, কোনো একটা জায়গায় বসে আছে। কোথায় বসে আছে সেটা বুঝাচ্ছে এই যে এই ফ্রেজটা, আন্ডার আ ট্রি, একটা নির্দিষ্ট জায়গাকে বোঝাচ্ছে। অতএব কাজ এবং বৈশিষ্ট্য দুটার থেকেই আমরা দেখতে পারলাম যে এই ফ্রেজটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, তাই তো। রাজা ইজ সিটিং আন্ডার আ ট্রি, রাজা একটা গাছের নিচে বসে আছে, এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। একই রকমভাবে দ্য বুক ইজ ইনসাইড এ ব্যাগ, বইটা একটা ব্যাগের ভিতরে, একটা থলির ভিতরে আছে। ইনসাইড এ ব্যাগ, এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। এটা কি করে প্রিপজিশনাল ফ্রেজ হচ্ছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও, একদম লিখে লিখে দিবে যে বাবাইদা এই বৈশিষ্ট্যটা আছে, এই জন্য এটা প্রিপজিশনাল ফ্রেজ, ঠিক আছে। এবারে চলো দেখে নিই অ্যাডজেক্টিভ ফ্রেজ কি। অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে সেই সমস্ত ফ্রেজগুলো যেই ফ্রেজগুলো কিনা কাজ করে থাকে অ্যাডজেক্টিভের মতো একটা সেন্টেন্সে, তাই তো। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা জানি যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝায়। অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ কি? অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ হচ্ছে সে নাউনকে বর্ণনা করে বা কোনো প্রোনাউনকে বর্ণনা করে একটা সেন্টেন্সের মধ্যে, তাই তো। অ্যাডজেক্টিভ ফ্রেজ যেটা সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভের মতন কাজ করে থাকবে বা কোনো নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করবে। উদাহরণের সাহায্যে আমরা বিষয়টিকে দেখে নিই। এখানে উদাহরণে কি বলা হয়েছে? এখানে উদাহরণে বলা হয়েছে দেয়ার ওয়াজ আ টাইম হোয়েন টেলিভিশনস ওয়ার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। একটা সময় ছিল যখন টিভি ছিল সাদা কালো, তাই তো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা একটা ফ্রেজ, তাই তো। ব্ল্যাক একটা আলাদা শব্দ, অ্যান্ড আলাদা শব্দ, হোয়াইট একটা আলাদা শব্দ। তিনটা শব্দ একসঙ্গে বসে একটা শব্দের মতন কাজ করছে, কি একটা বিশেষ টেকনোলজিকে বোঝাচ্ছে, তাই তো। এটা ফ্রেজ। এবার এর কাজটা কি আমরা দেখে নিই। এ ডেসক্রাইব করছে কাকে? ডেসক্রাইব করছে টেলিভিশনকে ডেসক্রাইব করছে। টেলিভিশন কি? একটা যন্ত্রের নাম, অতএব এটা একটা নাউন। কোনো কিছুর নাম বোঝালে নাউন হয়, আমরা দেখছি। অতএব নাউনকে ডেসক্রাইব করছে এই ফ্রেজটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। অতএব এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, বুঝা গেল?
এবারে চলো দেখে নেওয়া যাক অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি। অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে সেই সমস্ত ফ্রেজগুলো যেগুলো সেন্টেন্সে অ্যাডভার্বের মতন কাজ করে থাকে। এদের কাজ কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজের কাজ হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে ডেসক্রাইব করা, তাই তো? আচ্ছা, তোমরা জানো কি ভার্ব কি, অ্যাডজেক্টিভ কি, অ্যাডভার্ব কি? আমি তো এতক্ষণ ধরে পড়াই যাচ্ছি। যদি না জানে, যদি তোমাদের যদি জানা না থাকে এটা, তাহলে দেখো আমার চ্যানেলে আরও ভিডিও করা আছে। ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এদেরকে ধরে ধরে আমার ভিডিও করা আছে ডিটেলে, তোমরা সেটাকে দেখে নিতে পারো। তাহলে চলো উদাহরণের সাহায্যে বিষয়টিকে দেখে নিই আমরা। প্রথম উদাহরণে কি বলা হয়েছে? প্রথম উদাহরণে বলা হয়েছে হি হ্যাজ ফিনিশড দ্য টাস্ক স্লোলি বাট পারফেক্টলি। সে তার কাজটা শেষ করে ফেলেছে ধীরে ধীরে কিন্তু নিখুঁতভাবে। এখানে দেখো স্লোলি বাট পারফেক্টলি এটা হচ্ছে একটা ফ্রেজ, তাই তো? স্লোলি বাট পারফেক্টলি তিনটা শব্দ একসঙ্গে বসে একটা শব্দের মতন কাজ করছে। কি? কোনো একটা কাজ শেষ করার ধরন, তাই তো? কোনো একটা কাজের ধরনকে বোঝাচ্ছে, অতএব এটা একটা ফ্রেজ, তাই তো? এবার ফ্রেজটা কিরকম কাজ করছে, কাকে ডেসক্রাইব করছে চলো দেখি। হি হ্যাজ ফিনিশড, সে শেষ করে ফেলেছে। কিভাবে শেষ করে ফেলেছে? স্লোলি বাট পারফেক্টলি। এই যে স্লোলি বাট পারফেক্টলি এটা হচ্ছে ফিনিশড, একে ডেসক্রাইব করছে, ভার্বকে ডেসক্রাইব করছে, তাই তো? ফিনিশড মানে শেষ করে ফেলা, এটা কোনো কাজকে বোঝাচ্ছে, অতএব এটা একটি ভার্ব। এই ভার্বকে ডেসক্রাইব করছে স্লোলি বাট পারফেক্টলি, অতএব এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাই তো? পরের উদাহরণে দেখো, পরের উদাহরণে বলা হচ্ছে শি স্যাং নাইসলি লাইক আ সং বার্ড। সে চমৎকার গান করেছে একদম গায়ক পাখির মতন, তাই তো? শি স্যাং নাইসলি, সে সুন্দরভাবে গান করেছে, চমৎকার গান করেছে, লাইক আ সং বার্ড, গায়ক পাখির মতন। এই যে লাইক আ সং বার্ড এটা হচ্ছে একটা ফ্রেজ। এইবার চলো দেখে নেওয়া যাক যে এই ফ্রেজটা কাকে ডেসক্রাইব করছে। শি স্যাং, সে গান করছে। স্যাংকে ডেসক্রাইব করছে কি, কিরকমভাবে গান করছে? নাইসলি, চমৎকারভাবে গান করছে। কেমন চমৎকার? লাইক আ সং বার্ড, গায়ক পাখির মতন চমৎকার গান করেছে। সে গায়ক পাখির মতন চমৎকার গান করছে। এই যে নাইসলি, নাইসলি ডেসক্রাইব করছে হচ্ছে স্যাংকে, তাই তো? স্যাং হচ্ছে ভার্ব, কাজ করা বোঝাচ্ছে, গান করা বোঝাচ্ছে। স্যাংকে ডেসক্রাইব করছে নাইসলি, অতএব নাইসলি হচ্ছে অ্যাডভার্ব। এবার অ্যাডভার্বকে ডেসক্রাইব করছে কে? অ্যাডভার্বের অ্যাডভার্ব যে, সেটা হচ্ছে লাইক আ সং বার্ড। অতএব লাইক আ সং বার্ড এ ডেসক্রাইব করছে হচ্ছে অ্যাডভার্বকে। বুঝা গেল? তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমরা দেখলাম যে ভার্বকেও ডেসক্রাইব করছে বা অন্য অ্যাডভার্বকেও ডেসক্রাইব করছে সেন্টেন্সে। এবার আরেকটা জিনিস দেখে নিই। হি ইজ ফাস্ট, সে দ্রুতগামী, লাইক আ রেসিং হর্স, ঘোড় দৌড়ের ঘোড়ার মতন। সে ঘোড় দৌড়ের ঘোড়ার মতন দ্রুতগামী, তাই তো? লাইক আ রেসিং হর্স, ঘোড় দৌড়ের ঘোড়ার মতন। এই শব্দ গুচ্ছটা, এই ফ্রেজটা কি করছে? আচ্ছা, লাইক এ রেসিং হর্স এটা একটা ফ্রেজ, তাই তো? এটা লাইক আর রেসিং হর্স এগুলা এতগুলো শব্দ মিলিয়ে একটা শব্দের মতন কাজ করছে, তাই তো? ফ্রেজ। এবার দেখে ফ্রেজটা কাকে ডেসক্রাইব করছে? হি, একে ডেসক্রাইব করছে না। ইজ ডেসক্রাইব করছে না। ফাস্ট, ফাস্টকে ডেসক্রাইব করছে, কেমন দ্রুতগামী, ওই ঘোড় দৌড়ের ঘোড়ার মতন দ্রুতগামী। এবার ফার্স্ট হচ্ছে হিকে ডেসক্রাইব করছে, তাই তো? আমার ভিডিওটা কিন্তু বারবার করে আর মন দিয়ে শুনো, নাহলে তোমাদের বুঝাই যাবে যে বাবাইদা কি বলছে। হি ইজ ফার্স্ট, হি হচ্ছে, হি মানে তাকে, সে। হিকে ডেসক্রাইব করছে ফার্স্ট। আমরা জানি প্রোনাউনকে কিছু ডেসক্রাইব করলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়, তাই তো? এবার অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করছে লাইক আ রেসিং হর্স, ঘোড়ার মতন, তাই তো? সরি, ঘোড় দৌড়ের ঘোড়ার মতন। অতএব এই ফ্রেজটা ডেসক্রাইব করছে হচ্ছে ফার্স্টকে। অতএব এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেটা কিনা অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করছে। তোমরা কি বিষয়টি বুঝতে পারলে? যদি না বুঝে থাকো তাহলে আমি বলবো ভিডিওটিকে বারবার করে শুনো তোমরা, তাহলে আমি যেটাকে বললাম সেটা তোমাদের মাথায় ঢুকবে। কারণ যদি মন দিয়ে না শুনো, যদি গুলায় যাবে যে বাবাইদা কি বলছে, কে কাকে ডেসক্রাইব করছে, কিছু বুঝতে পারলাম না। এই জন্য ভিডিওটিকে বারবার করে আর খুব ঠান্ডা মাথায় মন দিয়ে তোমরা শুনো, তাহলেই আমি কি বললাম সেটা তোমরা বুঝতে পারবে, ঠিক আছে?
তাও যদি বোঝার অসুবিধা থাকে আমি প্রত্যেকটা উদাহরণ দিয়ে আলাদা আলাদা করে ভিডিও বানাবো, ঠিক আছে? প্রত্যেকটা ফ্রেজকে, প্রত্যেক ধরনের ফ্রেজকে আমি আলাদা আলাদা করে ভিডিও বানাবো তোমাদের জন্য, যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকে। এবারে চলো দেখে নেওয়া যাক পার্টিসিপাল ফ্রেজ কি। পার্টিসিপাল ফ্রেজ হচ্ছে সেই সমস্ত ফ্রেজগুলো যেগুলো কিনা একটা পার্টিসিপাল থাকে। পার্টিসিপাল কি? পার্টিসিপাল হচ্ছে সেই সমস্ত ভার্বগুলো যেগুলোর সঙ্গে আইএনজি আর ইডি যুক্ত থাকে, ঠিক আছে? এটা পরে আমি আলোচনা করে তোমাদেরকে করবো, বা আমাদের ভার্বের ভিডিওতেও বোধহয় আমি এটা দিয়ে দিচ্ছি। যদি না থাকে আমি পরে আবার ভিডিও বানাবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে একটা জিনিস মনে রাখবে, পার্টিসিপাল ফ্রেজের ক্ষেত্রে একটা থাকে, কি বলো, পার্টিসিপাল থাকে। পার্টিসিপাল মানে হচ্ছে আইএনজি বা ইডি যুক্ত একটা ভার্ব, আর সেটা কাজ করে থাকে কিসের মতন? অ্যাডজেক্টিভের মতন কাজ করে থাকে সেন্টেন্সে, তাই তো? যেমন এখানে উদাহরণে দেওয়া আছে, দ্য বার্ড ইজ সিঙ্গিং না সুইটলি, পাখিটা সুন্দরভাবে গান গাইছে, সিঙ্গিং সুইটলি, এটা হচ্ছে একটা ফ্রেজ, ঠিক আছে? এটা হচ্ছে পার্টিসিপাল ফ্রেজ। কারণটা কি? এখানে একটা পার্টিসিপাল ভার্ব আছে। পার্টিসিপাল ভার্ব কি? ভার্বের সঙ্গে আইএনজি থাকা, তাই তো? তাহলে এই গেল আমাদের পার্টিসিপাল ফ্রেজ। এইবার তোমাদের মনে আমি জানি আরেকটা প্রশ্ন হয়তো উঠছে যে বাবা, তুমি ফ্রেজ পড়ানোর সময় শুরুতেই তো বললে যে ফ্রেজের মধ্যে কোনো ফিনিট ভার্ব থাকে না, তাহলে এখানে তো ভার্বের ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি, এগুলো ফিনিট ভার্ব নয়। ফিনিট ভার্ব কি, ইনফিনিট ভার্ব কি, সেটা আমি পরে তোমাদেরকে বুঝাবো, ঠিক আছে? পরে একটা ভিডিও বানাবো আমি, সেটা আমি পরিষ্কারভাবে বলে দিব তোমাদেরকে। তাহলে এই গেল আমাদের পার্টিসিপাল ফ্রেজ। তোমরা কি গোটা বিষয়টা বুঝতে পারলে? কোনো জায়গায় ডাউট থাকলে আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা, এবার তোমাদেরকে আমি এক্সারসাইজ দিয়ে দিলাম ভিডিওর শেষে। তোমরা আমাকে কমেন্ট করে যেটাকে করে দিবে সেটা হচ্ছে এখান থেকে ফ্রেজগুলোকে তোমরা বার করবে। গোটা সেন্টেন্সের মধ্যে কোথায় কোথায় ফ্রেজ আছে সেটাকে কমেন্ট করে জানাবে। আর যদি পারো তাহলে কোনটা কোন ধরনের ফ্রেজ সেটা আমাকে জানাবে, ঠিক আছে? যারা খুব ভালো করে বুঝতে পারছো, যারা যে তারা এটা আমাকে, এখানের মধ্যে নাউন ফ্রেজও একটা আছে, ঠিক আছে? তারা আমাকে বলবে এটা কোন ধরনের নাউন ফ্রেজ, ঠিক আছে? কমেন্ট করে জানানো চাই আমাকে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, পরের কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে।